আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, আমরা জানি যে বিগত প্রায় কয়েক যুগ ধরে পুরো পৃথিবীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বা ডেঙ্গু রোগের প্রভাব অপ্রত্যাশিতভাবে বেড়ে চলেছে এবং আমাদের দেশেও প্রায় আড়াই যুগ আগে থেকে ডেঙ্গু রোগ প্রতি বছরই ঘুরে ফিরে আসছে। এর মধ্যে আমরা দেখেছি কয়েক বছর ডেঙ্গু রোগীর সংখ্যা অপ্রত্যাশিতভাবে অনেক বেশি বেড়ে গিয়েছিল। প্রিয় দর্শক, এখনও আমাদের দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিনিয়তই আমরা শুনছি, অনেকেই আক্রান্ত হচ্ছেন এবং এই বিষয়ে যদি আমরা ব্যক্তিগতভাবে বা পারিবারিকভাবে সামাজিকভাবে সকলেই সচেতন হতে পারি তাহলে অবশ্যই আমরা ডেঙ্গু রোগ প্রতিরোধ করতে পারব। প্রিয় দর্শক, সে কারণেই আমাদের আজকের আলোচনার বিষয় ডেঙ্গু রোগের বর্তমান প্রেক্ষাপট, লক্ষণ এবং চিকিৎসা, প্রতিরোধ ইত্যাদি। দর্শক, আপনারাও চাইলে আমাদের আজকের এই অনুষ্ঠানটি পরবর্তীতে দেখতে বা শুনতে চাইতে পারেন। সেক্ষেত্রে সার্চ করতে পারেন ইউটিউবে youtube.com/RTV লাইফস্টাইল এই ঠিকানায়। প্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে অংশগ্রহণ করছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার শাহনুর শারমিন, সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ ভাইজি। জি, ধন্যবাদ আপনাকে। এখন তো প্রায় শীতকাল চলে এসেছে, কিন্তু তারপরেও আমরা প্রতিনিয়ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অনেকের কথাই শুনতে পাচ্ছি। আপনি যদি একটু বলেন যে এই সময়টা আসলে ডেঙ্গু জ্বরের জন্য কীরকম চলছে বা বর্তমান প্রেক্ষাপটটা কীরকম? ধন্যবাদ আপনাকে। আসলে ডেঙ্গুর ব্যাপার স্যাপারটাই আমার মনে হয় যে একটু অন্যরকম। যেমন কোনো বছর খুব বেশি হচ্ছে, যেমন 2000 সালে যে আউটব্রেকটা ছিল, মাঝখানে কমেছিল, আবার 19 সালে খুব বেশি ছিল, 23 সালে তো খুবই বেশি, এবারেও কিন্তু একদম সংখ্যাটা কম নয়। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে যে বর্ষার সময় সেরকম কিন্তু জোরে সোরে ডেঙ্গু আক্রমণ দেখিনি আমরা। যবে বর্ষা যাচ্ছে, শরৎ এসেছে, হেমন্ত চলে গিয়ে শীত আসছে, কিন্তু এখনও ডেঙ্গুর রোগীর সংখ্যা কিন্তু একেবারেই কম নয়। তবে এটুকু আসার কথা যে কমে আসছে, কিন্তু অতটাও কমেনি যে স্বস্তি পাওয়ার মতো। এখনও বেশ একটা সিগনিফিক্যান্ট পরিমাণ রোগী আমরা দেখছি যে ভর্তি হচ্ছে এবং মৃত্যুর হারও একদম কম নয়, কমপ্লিকেশনসও কম নয়। জি, অবশ্যই এখনও আমাদের এই ডেঙ্গু জ্বর বা বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ নিয়ে যথেষ্ট আলোচনা করার সুযোগ রয়েছে, সেটি আপনি বলতে চেষ্টা করেছেন। আমরা যদি একটুভাবে জানতে চাই আপনার কাছে যে কিভাবে একজন মানুষ বুঝবেন যে তার লক্ষণগুলো ডেঙ্গু জ্বরের সাথে মিলে যাচ্ছে, অথবা কি কি ধরনের লক্ষণ প্রকাশ পায়, আপনি একটু বলবেন। আসলে এটা তো এখন অনেকেরই জানা মিডিয়ার সুবাদে, তারপরে আসলে ডেঙ্গু ওই আর 10টা জ্বরের মতোই কিন্তু হয়। এখন তো অনেক ভাইরাসজনিত জ্বর হচ্ছে, তবে ডেঙ্গু জ্বরটা একটু আলাদা করা যায় যে জ্বর অধিকাংশ ক্ষেত্রে খুব বেশি থাকে, কারো 105-6 ডিগ্রি পর্যন্ত চলে যায়, এবং জ্বরের সাথে যে শরীরে ব্যথাটা থাকে এটা আসলে খুব বেশি। আমরা বলি যে একদম হাড় ভেঙে যাওয়ার মতো ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাথায় ব্যথা, সেগুলো থাকে। তবে ডেঙ্গু কিন্তু যেমন ঠান্ডা কাশি এগুলো নিয়েও ডেঙ্গু আসতে পারে, ডেঙ্গু পেটে ব্যথা নিয়েও আসতে পারে। অর্থাৎ ডেঙ্গু শুধু জ্বর শরীরে ব্যথা নিয়ে যে আসে তা নয়, সাথে অন্য কিছুও থাকতে পারে। সেই জন্য আমরা বলছি যে জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নিন, অথবা কারো সাথে আলোচনা করুন যে আসলে এটি কী। আপনি লক্ষণগুলো চমৎকারভাবে বলেছেন কি কি লক্ষণ থাকতে পারে, এবং কমন যে সকল লক্ষণের কথা আমরা সাধারণত জানি যে জ্বরের এই ধরনের লক্ষণ হয়, তার পাশাপাশি অন্য কিছু ব্যতিক্রমধর্মী লক্ষণও থাকতে পারে, সেটি আপনি উল্লেখ করেছেন। কখন আসলে ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করা উচিত বা পরীক্ষাগারে পরীক্ষা করে শিওর হওয়া উচিত যে আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছি কিনা? এখন তো জনগণ যেহেতু সচেতন, তারা চলে আসেন। আমি মনে করি যে এই সিজনটাতে যখন ডেঙ্গু আসলে হার অনেক বেশি, যাদের কিনা জ্বরের সাথে শরীর ব্যথা থাকছে, এবং আমি মনে করি যে প্রথম দিনই আসলে অন্তত 2টো পরীক্ষা, একটা সিবিসি পরীক্ষা বা ডেঙ্গু আমরা অ্যান্টিজেন পরীক্ষাটি যেটা দেই, যেটা আসলে প্রথম কয়েকদিনে থাকে রক্তের মধ্যে, সেটি করাটা আমার মনে হয় যে সকলের জন্যই উচিত। তাহলে আমরা বুঝতে পারবো যে অন্তত রোগী ডেঙ্গু আছে কি নেই। তবে এই প্রসঙ্গে একটি কথাও জানাই যে NS1 নেগেটিভ কিন্তু ডেঙ্গুর সমস্ত লক্ষণ আছে, এরকমও কিন্তু এই সিজনে আমরা বেশ দেখছি। প্রথম 3 দিন হলে আপনারা সাধারণত পরামর্শ দিয়ে থাকেন যে NS1 অ্যান্টিজেনটি টেস্ট করবার জন্য, এবং তার পরবর্তীতে অন্য কি পরীক্ষা করতে হয়? জি, এটা আসলে NS1 একদম জ্বরের প্রথম দিক থেকে আসতে থাকে, 3-4 দিনের মাথায় এটি কমতে থাকে, 5-6 দিন পরে আস্তে আস্তে অ্যান্টিবডি, অ্যান্টিজেনের বিপক্ষে সেটি শুরু হয়, এবং যে অ্যান্টিবডি আছে IgM বলি, সেটি পজিটিভ হচ্ছে, সেটি আবার নেমে গিয়ে IgG, অর্থাৎ পুরাতন ডেঙ্গুর IgG নিয়ে আসছে, নতুন ডেঙ্গুদের 5-6 দিনের পরে IgMটা পজিটিভ হচ্ছে। এছাড়াও অন্য কিছু তো টেস্ট হতেই পারে, যেমন আমরা লিভার ফাংশন টেস্ট করাই, এবং চাই কি আসলে এক্সপ্যান্ডেড ডেঙ্গু
সেক্ষেত্রে আসলে অনেকগুলো টেস্টই করানো লাগবে, সেটা প্রয়োজন অনুযায়ী অবশ্যই চিকিৎসক পরামর্শ দেবেন, কিন্তু অবশ্যই আমাদের ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে কনফার্ম হওয়া উচিত। প্রথমেই আপনি বলেছেন যে প্রথম দিন থেকে সেটি শুরু হতে পারে। আমরা একটু এভাবে জানতে চাই যে লক্ষণগুলো আপনি বলেছেন, কি কি পরীক্ষা করতে হয় বলেছেন। একজন রোগী যিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলেন, বাসায় বসে তিনি যখন চিকিৎসা গ্রহণ করবেন, বাসায় তার কি কি ধরনের সতর্কতা বা কি কি ধরনের যত্ন প্রয়োজন রয়েছে, কোন কোন বিষয়ে খেয়াল করবার বা সতর্ক হবার প্রয়োজন রয়েছে, এই বিষয়গুলো একটু বলবেন। রোগী জ্বর হলেই তো এখন সবাই যাচ্ছে না, অনেকে আবার হাসপাতালে ভর্তির জন্য অস্থির হয়ে যান। এখানে আসলে চিকিৎসক নির্ধারণ করেন যে কারা বাসায় থাকবেন কি থাকবেন না, কিছু লক্ষণের মাধ্যমে। আমাদের একটা খুব ভালো ডেঙ্গু গাইডলাইনও আছে। তো যারা বাসায় থাকবেন তারা নিঃসন্দেহে ডেঙ্গুর অন্যান্য জটিলতা তাদের নেই বা কম। তো সেই জন্য আসলে একটা ভাইরাস জ্বরে আমরা জানি যে ডেঙ্গুর আসলে তেমন কোনো চিকিৎসা নেই। জ্বর হলে প্যারাসিটামল, পানি খাওয়া পর্যাপ্ত বা লিকুইড যেটা আমরা বলি, বেড রেস্ট একটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা পাত্তা দিতে চাই না। বেড রেস্ট, বিশ্রামটা যথেষ্ট পরিমাণে দরকার। বিশ্রাম বলি, পর্যাপ্ত তরল এবং পর্যাপ্ত বিশ্রাম, দুটোই আপনি বলতে পারেন। এবং সিমটোমেটিক, যদি বমি বমি লাগে তো একটু বমির ওষুধ, পেটে ব্যথা থাকলে, এগুলোই আসলে মূলত একজন ডেঙ্গি রোগী বাসায় থাকলে চিকিৎসা নেবেন। অনেক পেটে ব্যথা, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, প্রচণ্ড মাথা ব্যথা, খুব হয়তো জ্বর বেড়ে গেল, অনেক বমি হচ্ছে, কোনোখান থেকে রক্তপাত হচ্ছে, এরকম অনেকগুলো আছে আসলে যে এই লক্ষণগুলো দেখলে আসলে খুব তড়িৎ গতিতে চিকিৎসকের শরণাপন্ন হওয়া বা হাসপাতালে ভর্তি হওয়া। এবং সিবিসি পরীক্ষাটিও, যেমন প্ল্যাটিলেট যদি 1 লাখের নিচে নামে অবশ্যই আমি চিকিৎসকের সাথে যোগাযোগ করব। আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে হেমাটোক্রিট, যেটি বেড়ে গেলেও বিপদ, কমে গেলেও বিপদ। বেড়ে গেলে আমরা বলি ক্যাপিলারি লিকেজ, অর্থাৎ আমার রক্ত নালীর মধ্যে পানিটা ধরে রাখতে পারছে না, সেটি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে ডেঙ্গুতে, যেটা কমন ক্রিটিক্যাল পিরিয়ডে হয়। আবার কমে গেলেও বিপদ, কারণ সেটি ইন্ডিকেট করছে যে কোনো ব্লিডিং হচ্ছে কিনা কোথাও। আপনার কাছে খুব পরিষ্কারভাবে আমরা শুনলাম যে একজন রোগী যদি বাসায় থাকেন, চিকিৎসা নেন, তাহলে তার হোম ট্রিটমেন্ট কি কি হতে পারে। সিমটোম্যাটিক ট্রিটমেন্ট যেটি আপনি বলেছেন, লক্ষণ অনুযায়ী তিনি চিকিৎসা করবেন, এবং কোন কোন বিষয়ে সতর্ক হতে হবে বা কখন হাসপাতালে ভর্তি হতে পাবে, সেই পয়েন্টগুলো আমি ব্লাড প্রেশারটা বলতে ভুলে গেছি। ব্লাড প্রেশার মাপাও একটা খুব গুরুত্বপূর্ণ, প্রতিনিয়ত বা প্রতিদিন ব্লাড রক্তচাপটা, হ্যাঁ, কারো যদি হুট করে কমে যায় তাহলে তো সেটি অবশ্যই খুব গুরুত্বের সাথে ধরতে হবে, কারণ ডেঙ্গু শক সিনড্রোমের এটি একটি লক্ষণ। জি, আরেকটু স্পেসিফিকভাবে জানতে চাইব, কারণ আমাদের অনেক সাধারণ মানুষের মধ্যে এই প্রশ্নগুলো আসে। সেটি হচ্ছে যে চিকিৎসক আমাকে বলেছেন বেশি করে পানি বা তরল জাতীয় খাবার খেতে, এটা আসলে কত বেশি বা খুব বেশি পরিমাণে যদি খায় তাতে কোনো ক্ষতি হবে কিনা, এরকম অনেকেই জিজ্ঞেস করেন। আমি যখন প্রেসক্রিপশন লিখি আমি কিন্তু লিখি পর্যাপ্ত তরল খাবার, কারণ আমি যদি প্রচুর লিখি তাহলে সেই প্রচুরের আসলে কোনো মাপ থাকে না। যেমন অনেকে আমার কাছে এক রুগী এসে বললেন যে আমি 20 প্যাকেট স্যালাইন খেয়েছি একদিনে, অথবা কেউ বলছে আমি 10টা ডাব খেয়ে ফেলেছি। এটা আসলে আমাদের গাইডলাইন, আমাদের একটা ছোট পকেট গাইডলাইন আছে, ওটাতে আপনি দেখবেন যে ওখানে আসলে আছে 2500 ml পানি সাফিসিয়েন্ট, তরল 2.5 লিটার, হ্যাঁ 2.5 লিটার, 8 থেকে 10 গ্লাস। তবে এটা ক্ষেত্র বিশেষে যাদের হয়তো পাতলা পায়খানা আছে, বমি বেশি হচ্ছে, যাদের প্রেশার একটু কম, তিনি বাড়াতে পারেন, কিন্তু সেটাও নিশ্চয়ই খুব অতিরিক্ত যাবে না, কারণ আমি পানি বেশি খেলেও সেটা ফ্লুইড ওভারলোড হয়ে যাবে। জি অবশ্যই। আরেকটি কথা আপনি বলছিলেন বা আমরা সকলেই জিজ্ঞেস করি যে প্লাটিলেট কাউন্ট, আমরা এটিকে সবচেয়ে ভয় পাই। আপনি হেমাটোক্রিটের কথাও উল্লেখ করেছেন। প্লাটিলেট কাউন্ট আসলে 1 লাখের নিচে বা কত কমলে আসলে আমরা অ্যাংশাস হব বা উদ্বিগ্ন হব? কারণ প্লাটিলেট যখনই একটু কমতে থাকে আমরা সবাই কিন্তু উদ্বিগ্ন হয়ে যাই। আসলে ব্যাপারটা কি? আমার মনে হয় যেন এই যে লোকজন, আমি দেখি যে প্রেশার মাপা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নয়, বা আর অন্য কিছুর চাইতে প্ল্যাটিলেট কীভাবে এটা বাড়ানো যাবে, কেন কমছে, প্রতিদিন করাচ্ছে। এবং আমরা যারা রোগী নিয়ে কাজ করি যে এসে খুব জোর প্রয়োগ করতে চাচ্ছে যে আমাকে প্ল্যাটিলেট দেওয়া হোক যেহেতু কমে গেছে, কিন্তু আসলে ডেঙ্গুতে প্ল্যাটিলেট কমে, এই কথা সত্যি। এবং দেখা যায় যে প্ল্যাটিলেট কমে কিন্তু খুব অল্প সময়ের জন্য, আমরা ক্রিটিক্যাল পিরিয়ড বলি, যে জ্বরের আসলে 3 থেকে 5 দিনের মধ্যে একটা সময় যায়, সেটা 1 থেকে 2 দিন হতে পারে, ওই সময়টায় প্ল্যাটিলেট কমছে। আর ডেঙ্গুতে একটা মজার ব্যাপার হচ্ছে প্ল্যাটিলেট কমলেও ব্লিডিং কিন্তু সেই তুলনায় হচ্ছে না। আপনার অন্য রোগে প্ল্যাটিলেট 10,000 হলে যেরকম হয়, ডেঙ্গুতে 5-6 হাজার প্ল্যাটিলেট নিয়েও দিব্যি মানুষ কিন্তু হেঁটে চলে বেড়াতে পারেন। অতএব প্ল্যাটিলেট আমি মাথায় রাখবো, কিন্তু প্ল্যাটিলেট বাড়ানোর জন্য আমি ভুল চিকিৎসা করব না। প্ল্যাটিলেট বাড়ানোর জন্য প্ল্যাটিলেট দেওয়ার কিন্তু ইন্ডিকেশন একদম নেই বললেই চলে, তো সেটিও আমি দেব না। কিন্তু 1 লাখের নিচে আসলে সেটি ওয়ার্নিং সাইন আমরা বলি, আমাকে একটু সতর্ক হতে হবে। আর তারপরে আসলে হাসপাতালে ভর্তির পরে আমরা প্ল্যাটিলেট অনেক নিচ পর্যন্ত আমরা দেখি যে 10,000, ওই যে বললাম 5-7 হাজার প্ল্যাটিলেটও আছে, কিন্তু তারা আসলে খুব বেশি যে
প্ল্যাটিলেট জনিত কারণে খুব জটিলতার সম্মুখীন হচ্ছে সেটি কিন্তু কম দেখা যায়। আচ্ছা, সেটি অবশ্যই চিকিৎসক পরামর্শ দেবেন তখন নির্দিষ্ট ক্ষেত্রে কখন প্লাটিলেট আমাদেরকে ট্রান্সফিউজ করতে হবে বা প্লাটিলেট প্রদান করতে হবে সেটি অবশ্যই চিকিৎসক পরামর্শ দেবেন। আরেকটি বিষয় জানতে চাইব যে কখন কোন পর্যায়ে আসলে অবশ্যই হাসপাতালে ভর্তি করা উচিত, সেই সময় আসলে বাসায় বসে ট্রিটমেন্ট নেওয়া উচিত নয়। জ্বরের কারণে এবং জ্বরের সাথে কিছু ব্যাপার যদি থাকে, যেমন কারো যদি জ্বর খুব মারাত্মক, সাথে বমি, প্রচন্ড মাথা ব্যথা, খেতে পারছেন না, এগুলো যদি হয়, ব্লাড প্রেশার কমে যাওয়া বা শকে যেমন হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, রুগী অজ্ঞান বজ্ঞান মতো হয়ে যাওয়া, এগুলো যদি থাকে, ওয়ার্নিং সাইনের মধ্যে যেমন যদি খুব পেটে ব্যথা হয়, বুকে ব্যথা, কারণ ডেঙ্গু কিন্তু হার্টকেও ধরতে পারে, পেটে ব্যথা, লিভার, প্যানক্রিয়াস এগুলোকে ধরতে পারে। তারপরে হচ্ছে ব্লিডিং, কোনোখান থেকে কালো পায়খানা হচ্ছে, দাঁতের মাড়ি থেকে রক্তপাত হচ্ছে, এবং যদি পেট ফুলে যায়, শ্বাসকষ্ট হয়, কারণ ওই যে ক্যাপিলারি লিকেজ, শরীরে অন্যান্যখানে পানি জমা হতে পারে, এগুলো হলে আসলে আমরা ওয়ার্নিং সাইন বলি। এবং যদি এসজিপিটি একটা করাই আমরা, কিছু ল্যাব ইনভেস্টিগেশন আছে, হেমাটোক্রিটের বাড়া কমা এবং হচ্ছে এসজিপিটি যদি বেড়ে যাওয়া, ইসিজিতে যদি কিছু স্পেসিফিক পরিবর্তন যেরকম ছিল, এই সমস্ত ব্যাপার হলে আমি মনে করি যে হাসপাতালে অবশ্যই ভর্তি হওয়া উচিত। তখন আর দেরি না করে আমরা যদি হাসপাতালে ভর্তি হই তাহলে আমরা সঠিক চিকিৎসাটি পাবো এবং ডেঙ্গু জ্বরে তখন আর কেউ মৃত্যুবরণ ইনশাল্লাহ অবশ্যই করবে না। আমরা আপনার কাছে মূল ইনফরমেশনগুলো পেয়েছি, তবে ডেঙ্গু সম্পর্কে আমাদের আরও জানবার ইচ্ছা আছে। ছোট্ট একটি বিরতি নেবার পর আমরা সেই বিষয়গুলো আলোচনায় আনবো। প্রিয় দর্শক, সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত সময়ের একটি বিরতিতে যাচ্ছি আমরা, কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো, আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের আজকের আলোচনার বিষয় ডেঙ্গু জ্বরের বর্তমান প্রেক্ষাপট, লক্ষণ, চিকিৎসা এবং প্রতিরোধ। আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার শাহনূর শারমিন, সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা বিরতির পূর্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ডেঙ্গু জ্বর সম্পর্কিত আপনার কাছে পেয়েছিলাম। আমি এবারে যেটি জানতে চাইব যে আমাদের অনেকেই অনেক ধরনের রোগে ভুগছেন। কেউ ডায়াবেটিসে আক্রান্ত রয়েছেন, কেউ হার্ট ডিজিজে আক্রান্ত রয়েছেন, বা অনেক ক্যান্সারে আক্রান্ত রয়েছেন। এই ধরনের কোমরবিড সিচুয়েশন বা সহ অবস্থান যদি থাকে এবং সেই সময় যদি তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন, বিশেষ কি সতর্কতার প্রয়োজন রয়েছে একটু বলুন। যে আমাদের তো এখন ডায়াবেটিস, হার্ট ডিজিজ, হাইপারটেনশন এগুলো খুব কমন, কিন্তু নন কমিউনিকেবল ডিজিজ যেগুলোকে আমরা আসলে বড় লোকের রোগ বলতাম, এখন কিন্তু সেগুলো আমাদের দেশেও বেশ মানে বিস্তৃত বলতে পারি। তো এই যে আমরা বলেছি যে ডেঙ্গু ওয়ার্নিং সাইন সহ, এবং ডেঙ্গু কিন্তু যদি সাথে আমরা বলি কোমরবিডিটিস, অর্থাৎ সাথে যদি কোনো বিশেষ রোগ থাকে বা দীর্ঘমেয়াদী রোগ, বা যেই রোগের জন্য রোগী ওষুধ খাচ্ছেন বা যেটি সারার নয়, সেরকম রোগ থাকলে অবশ্যই আলাদাভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথম হচ্ছে এনাদের ক্ষেত্রে জ্বরের সাথে সাথেই চিকিৎসকের শরণাপন্ন হয়ে ডেঙ্গু আছে কি নেই নিশ্চিত হওয়া, এবং এদের অনেকের ক্ষেত্রেই আমরা হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়ে থাকি। এবং যেমন যারা কিনা প্রেশার আছে, হাইপারটেনশন যাদের, তিনি প্রেশার ওষুধ খাচ্ছেন, অনেকে আছে প্রেশার লো হয়ে যাচ্ছে কিন্তু ওষুধ বন্ধ করা যাবে না ভেবে ওষুধ খেয়েই যান সেটা, আর যার হাইপারটেনশন তার প্রেশার লো হয়ে গেলেও মাঝে মাঝে বোঝা যাচ্ছে না, তিনি শকে চলে যাচ্ছেন কিন্তু এই ব্যাপারে আইডিয়া করা যাচ্ছে না। অতএব এই সিদ্ধান্তগুলো আসলে নিজে নেওয়া যাবে না। হার্টের রোগ যাদের আছে তাদের ক্ষেত্রে একই, ডায়াবেটিসে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যেতে পারে, সুগার আরও বেড়ে যেতে পারে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আসলে ঔষধগুলো কেমন খাবেন সেটা, তাদের ক্ষেত্রে আলাদা কিছু পরীক্ষা নিরীক্ষা লাগবে। তাদের ফ্লুইড, হার্ট অ্যাটাক বা যাদের হার্ট ফেইলিওর আছে তাকে ইচ্ছে মতো আপনি আইভি মানে স্যালাইন যেটা দেয়া সেটাও দেওয়া যাবে না। অতএব অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে বা হাসপাতালে ভর্তি থাকাটাই আমি মনে করি বুদ্ধিমানের কাজ। অবশ্যই কিছু কিছু কোমরবিড ক্ষেত্রে যখন রিস্কটা বেশি তখন অবশ্যই হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেওয়া জরুরি, যেটি আপনি উল্লেখ করেছেন। আলাদাভাবে আরেকটি বিষয় জানতে চাইব, যদি কোনো গর্ভবতী মা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন তখন কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে, বা এটি তার এবং তার গর্ভস্থ শিশুর কোনো ক্ষতি করতে পারে কিনা? যে ডেঙ্গুতে তো খুব মানে হাই গ্রেড ফিভার হচ্ছে আমরা বলি, সেটি তো বাচ্চার বা মায়ের ক্ষতি করতেই পারে। তবে অনেক ভাইরাস আছে যেটা আমরা ভয় পাই যে প্ল্যাসেন্টা দিয়ে বাচ্চার শরীরে চলে যাচ্ছে, যেমন আমরা এইচআইভি ভাইরাস বা হেপাটাইটিস বি। ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু ওরকম কোনো সম্ভাবনা নেই, কিন্তু বাচ্চার স্বাস্থ্যটা যেহেতু মায়ের স্বাস্থ্যের সাথে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত, মায়ের যদি শক হয়ে যায়, মায়ের যদি ব্লিডিং হয়, এখানে প্ল্যাসেন্টাল ব্লিডিং হতে পারে, অনেক জ্বর থেকে বাচ্চার ক্ষতি হতে পারে, অর্থাৎ মায়ের অসুস্থতা জনিত কারণে এখানে বাচ্চার অসুস্থতা হতে পারে। সেই জন্য আসলে এক্ষেত্রেও একজন গর্ভবতী মহিলাও আমি মনে করি যে হাসপাতালে ভর্তি হয়ে যাওয়াটা
খুবই দরকার। যদি প্রয়োজন হয় অবশ্যই হাসপাতালে ভর্তি থেকে ডেঙ্গু রোগের চিকিৎসা অতিরিক্ত সতর্কতা অনুযায়ী। বাচ্চাদের জন্য ডেঙ্গু রোগের ক্ষেত্রে বিশেষ কোনো সতর্কতা অবলম্বন করা প্রয়োজন কিনা? বাচ্চাদের ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে আসলে তাদেরকে জোর করে, আপনি একজন বয়স্ক মানুষ নিজের ভালো বুঝছেন, স্যালাইন খাচ্ছেন, অনেক বাচ্চাই সেটা খেতে রাজি হয় না, অতএব এবং তাদের কষ্টগুলো তারা বলতে পারছে না। তো বাচ্চাদের ক্ষেত্রে ফ্লুইড ব্যালেন্সটা খুব ইম্পর্ট্যান্ট আসলে। এটা বড়দের ক্ষেত্রে যেমন আমি এক ব্যাগ দিয়ে দিচ্ছি, বাচ্চাদের ক্ষেত্রে আসলে তার ওজন ভেদে সেটা কম বেশি হবে। আমি মাদেরকে যেটা অনুরোধ করব যে আসলে বাচ্চা যখন আক্রান্ত হয় সে মানে পর্যাপ্ত পানি খাচ্ছে কিনা বা তরল, এবং প্রস্রাব হচ্ছে কিনা, অনেকেই খেয়াল রাখি না আমরা, বা ডায়াপার পরা থাকে, প্রস্রাব হচ্ছে কিনা এটা জানা খুব জরুরি। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে কিনা, কারণ বাচ্চাদের কখনো প্রেশার মাপার সেই যন্ত্র পাওয়া যায় না। অতএব তার পালস রেট, তার প্রস্রাবের পরিমাণ, তার খাওয়া দাওয়ার পরিমাণ, সে খুব লেথার্জি যেটা আমরা বলি, খুব মানে নেতিয়ে পড়ছে কিনা, এই জিনিসগুলো আসলে খুব জরুরিভাবে লক্ষ্য করতে হবে। এবং অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন বা পেডিয়াট্রিশিয়ান আমরা বলি, যিনি শিশুরোগ বিশেষজ্ঞ, শিশুরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। এবং যে বিশেষ বিষয়গুলো আপনি উল্লেখ করেছেন শিশুদের ক্ষেত্রে, সেগুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে বা সতর্ক হতে হবে। আমরা একটু প্রতিরোধ নিয়েও কথা বলতে চাই। প্রতিরোধ অর্থ যাতে আমরা এই রোগে আক্রান্ত না হই, আমাদের বাসার পরিবেশ যাতে সেরকম না থাকে, সেখানে মশার বংশবিস্তার যাতে না হয়, অথবা কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি। আমাদের দেশে আমার মনে হয় যেন আমরা সকলেই জানি, কিন্তু মানি কম। যে এই জিনিসগুলো যে কেউ জানে না, আমি সেটা মনে করি না। কিন্তু দেখেন, আমরা এখনও এই বোতলটা খেয়ে বাইরে ফেলছি, একটা ডাব খেয়ে বাইরে ফেলে দিচ্ছি, হ্যাঁ, তো এখানে পানি জমা হয়ে যাচ্ছে, একটা টায়ার পুরাতন সেটা আমরা রাখছি বাইরে। এই যে একটা জমে থাকা পানিতে মশা মানে জন্মায়, সেটা তো আমরা সকলে জানি, কিন্তু আমরা করছি কত? অতএব আমি যেটা বলি যে মানে পারিপার্শ্বিক পরিচ্ছন্নতা যেটা বা পরিবেশের খুব প্রয়োজন, রাখা খুব জরুরি। আর আমরা যেটা যে টবে পানি জমা হয় বলে গাছ করব না, সেটা আমি আবার মেনে নিতে পারি না। যদি ভালো ড্রেনেজ হয় তাহলে কিন্তু গাছে আসলে তেমন কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর মশারি ব্যবহার, যেটা অনেকেই করার ব্যাপারে একটু রিলাক্টেন্ট, যে না মশারি ভাল লাগছে না, কিন্তু আমি মনে করি যে অবশ্যই মশার কামড় থেকে রক্ষা করার জন্য নিজেকে যে মশারি ব্যবহার বা মসকিউটো রিপেলেন্টস যেগুলো আছে সেগুলো ব্যবহার, এগুলো। তবে সবার আগে আসলে পরিচ্ছন্নতা, আমার পরিবেশ আমাকে রক্ষা করতে হবে। আমি যদি ময়লাটা তুলে নিজেই ফেলে দেই তাহলে কিন্তু আমিই বাঁচলাম। এই জিনিসটা যদি আমরা মানে চিকিৎসকরা শুধু নয়, সকলেই যদি সচেতন করি সকলকে, তাহলে কিন্তু আমার মনে হয় যে মশা কমবে এবং আলটিমেটলি ডেঙ্গু কমবে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত যদি কেউ হন, আমরা অনেক সময় এরকম পরামর্শ দিচ্ছি, বিভিন্ন পাতার রস খেলে ভালো হয়ে যাবে, অথবা বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য যেগুলি আমরা নর্মালি বা কমনলি কখনো খাই না, সেগুলি খাবার পরামর্শ আমাদের অনেকেই দিয়ে থাকেন। আসলে ব্যাপারটা কি, খাবার দাবার কীরকম হওয়া উচিত? বা পেঁপে পাতার রস যদি আমি বলি, এটির আদৌ কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে কিনা একটু বলবেন। যে কোনো রোগী চিকিৎসকের কাছে আসলে জানতে চান যে কী খাবো, এটা একটা কমন প্রশ্ন। আর তখন তো খুব অরুচি থাকে, আর কি খাবো সাথে যেটা যে কি খেলে আমার প্লেটলেট বাড়বে। যাদের কমে না তারাও জানতে চায়, যাদের কমে তারা তো একেবারে অস্থির হয়ে যায়। আসলে এমন কোনো খাবার নেই সত্যিকার অর্থে, বা কোনো গবেষণা এরকম প্রমাণিত হয়নি যে এই নির্দিষ্ট খাবার খেলে প্লেটলেট বাড়বে। আর প্লেটলেট তো এটা সাময়িক কমে আবার বেড়ে যাচ্ছে, অতএব খুব চিন্তিত হন নেই। কিন্তু তারপরে ওই যে বললাম, কিছু ভুল ধারণায় যেটা করছে যে কিছু আয়ুর্বেদিক বা কিছু এরকম যে পেঁপে পাতার কথা বললে, এটা দিয়ে কিছু ঔষধ, কিছু ক্যাপসুল এগুলোও চলছে, রুগীরা খেয়ে ফেলছে এমনকি পরামর্শ না করেই। তা আমি বলবো যে আসলে এখানে খুব বেশি অতিরিক্ত চিকিৎসার দরকার নেই, একটু ধৈর্য ধরে অপেক্ষা করা। আর খাবার দাবারের ক্ষেত্রে যেটা বলবো যে স্বাভাবিক যে খাবার এবং তরল জাতীয় খাবার, বেশি সহজপাচ্য খাবার, এবং খুব অরুচি হলে পরে যে ভাত ডাল মাংস নিয়ে খুব দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন নেই, আসলে সময় দিতে হবে। হ্যাঁ, এই স্বাভাবিক খাবার থাকলেই, খেলেই আমার মনে হয় পুষ্টিকর। যেটা অনেকেই পানির কথা চিন্তা করতে গিয়ে বিভিন্ন ধরনের জুস বা বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল জুসও কিন্তু অনেক বেশি খেয়ে ফেলেন, যেটি আবার অন্য ক্ষতি করতে পারে, সেটির দিকেও আমাদের নজর দিতে হবে। আমি একটু ঔষধ বিষয়ে জানতে চাই। আমরা জানি ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ, যেখানে অ্যান্টিবায়োটিকের তেমন কোনো রোল নেই, কিন্তু তারপরেও আমরা অ্যান্টিবায়োটিক খেতে চাই, আমরা অনেক সময় স্টেরয়েড জাতীয় ওষুধ গ্রহণ করতে চাই তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য। এই অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েড ডেঙ্গু রোগীর ক্ষেত্রে কি ভূমিকা রাখছে বা কতটুকু ক্ষতি করতে পারে? আসলে এই যে ডেঙ্গু রোগের যে চিকিৎসা খুব বেশি নাই, সবাই জানি, কিন্তু তারপরে অস্থির হয়ে যাই। কি কি আসলে আমরা চাই? প্রথম হচ্ছে যে অতিরিক্ত ব্যথায় অস্থির হয়ে
পেইন কিলার চাই বা খেয়ে ফেলি আমরা, যেগুলো কিনা আমরা বলি NSAIDs, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি, তাদের কিন্তু ওই গ্রুপের ওষুধগুলোর কিন্তু এমনিতেই ব্লিডিং বাড়ানোর একটা টেন্ডেন্সি রয়েছে। অতএব এগুলো খেলে কিন্তু আমার হিতে বিপরীত হবে। আমি মনে করি যে ব্যথাটা ধৈর্য সহকারে একটু সহ্য করে নিতে হবে। যদি আমি ডাক্তারকে জোরাজুরি করি অথবা নিজেই খেয়ে ফেলি, সেটা আখেরে মানে ক্ষতি বই লাভ করবে না একটা। আর অ্যান্টিবায়োটিক, আসলে ডেঙ্গুতে তো অ্যান্টিবায়োটিক কোনো উপকার করছে না বা লাভ করছে না, কিন্তু এটা আমি বলবো যে নির্দিষ্ট ক্ষেত্রে চিকিৎসক দেন। যেমন কারোর সাথে একদম হয়তো সোর থ্রোট আছে, টনসিলাইটিস আছে, কাশি আছে, সেক্ষেত্রে হয়তো অ্যান্টিবায়োটিক আমি পছন্দ করতে পারি, সেটা একটা নিরাপদ দেখে সব দিক বিবেচনা করি। কিন্তু নিজে খাওয়া অথবা লাগবে না তারপরে জোর করে খাওয়া, সেটির প্রয়োজন নেই। আর স্টেরয়েড জাতীয় ওষুধ আসলে সাময়িক আরাম দিতে পারে, কিন্তু রোগের তো কিছু করবে না, বরঞ্চ ক্ষতি করতে পারে। অতএব স্টেরয়েডটিও আসলে রাখতে হবে একদম নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে, যেটা চিকিৎসকই নির্ধারণ করবে, কিন্তু আসলে আদতে খুব বেশি উপকার নেই। আরেকটি বিষয় জানতে চাইব, যেটি খুব গুরুত্বপূর্ণ, যেটিকে আমরা চিকিৎসকরাও অনেক সময় ডিল করতে গিয়ে আমরা চেষ্টা করি যে খুব গুরুতর যাতে না হয়ে যায় রোগীরা, সেটা হচ্ছে রক্তক্ষরণ জনিত। আসলে এই রক্তক্ষরণ কোন দিক থেকে হয়ে থাকে বা রক্তক্ষরণ কিভাবে আমরা বুঝবো? এই রক্তক্ষরণ হলে কি ক্ষতি হতে পারে ডেঙ্গু রোগীর ক্ষেত্রে? ডেঙ্গুতে তো আসলে আমরা 3টা মেজর গ্রুপ আমরা বলছি। প্রথমে একটা ডেঙ্গু, যেটা আনকমপ্লিট ক্লাসিক ডেঙ্গু, আর দ্বিতীয় গ্রুপটি হচ্ছে হেমোরেজিক ডেঙ্গু। এটি কিন্তু আমরা ডাক্তার একটা পরীক্ষা করি, মানে তার হেমারেজ হওয়ার টেন্ডেন্সি আছে কিনা। আপনি দেখবেন যে ব্লাড প্রেশার মেশিনটা যদি আমি ধরে এখানে একটা নির্দিষ্ট পরিমাণ চাপে রেখে এই জায়গাটুকুতে একটা দাগ দিয়ে দেখি যে ওখানে কিছু রক্তের স্পট হয়েছে কিনা, আমরা প্যাটিকি বলছি, সেটি দেখে আমরা বুঝতে পারি যে ব্লিডিং টেন্ডেন্সি আছে কিনা। আর ডেঙ্গুতে বলি যে আমরা বাইরের দিকে রক্তপাত মিউকোজাল, সুপারফিশিয়াল, দাঁতের মাড়ি থেকে হতে পারে, চোখে কনজাংটিভাতে হতে পারে, সেগুলো চামড়ায় বড় বড় রক্তের ছোট বড় মাঝারি হতে পারে, সেগুলো তো হতে পারে। আর যেটা ভেতরকার যে রক্তক্ষরণ, কালো পায়খানা, রক্ত বমি, বা মহিলাদের যে পিরিয়ডসের সময় অতিরিক্ত পিরিয়ডস হওয়া, সেটা কাশির সাথে রক্ত যাওয়া, এগুলোও হতে পারে। আমাদের সময় প্রায় শেষের পর্যায়ে, আমরা আলোচনা শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ব্যাখ্যা তুলে ধরবার জন্য ডেঙ্গু জ্বরের লক্ষণ এবং প্রতিরোধ সম্পর্কে এবং চিকিৎসা সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ, এবং আমার দর্শক মণ্ডলীকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ডেঙ্গু জ্বরের লক্ষণ এবং চিকিৎসা, সেই সাথে প্রতিরোধ সম্পর্কে আলোচনা করেছি। আমাদের আশপাশে এখনও আমরা খেয়াল করছি প্রতিনিয়তই অনেকেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছেন। আমরা যদি সহজেই প্রথম দিকেই বুঝতে পারি কোনটি আসলে ডেঙ্গু জ্বর, আমরা যদি পরীক্ষাগুলো ঠিকমতো করতে পারি, আমরা বাসায় বসেই যদি সঠিক নিয়মে ডেঙ্গু জ্বরের চিকিৎসা করতে পারি, এবং যাদের ক্ষেত্রে প্রয়োজন তাদেরকে যদি আমরা হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করাতে পারি, এবং সেই সাথে সকলে মিলে আমরা কিভাবে ডেঙ্গু জ্বর হবে না সেই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো আমরা যদি প্রত্যেকের বাড়িতে অবলম্বন করতে পারি, তাহলে অবশ্যই আমরা ডেঙ্গু মোকাবেলা করতে পারবো। প্রিয় দর্শক, আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের আজকের আলোচনাটি উপভোগ করবার জন্য, এবং আগামী সপ্তাহের অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।